আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওটা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও বলা যায় এবং সাথে আমি চেষ্টা করব হাজারি স্যারের বইয়ের অনুশীলনীর এমসিকিউ ও তাদের কিছু অসঙ্গতি নিয়ে কথাবার্তা বলতে। তো দেখো, হাজারি স্যারের রসায়ন প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলিয়ে টোটাল 10টা চ্যাপ্টার আছে। আচ্ছা, এই 10টা চ্যাপ্টারে যত এমসিকিউ আছে সবগুলো কিন্তু আমাদের পড়তে হয়, যদি না আমরা মেডিকেল পরীক্ষা দিতে চাই, মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাই, অথবা এইচএসসি 24 ব্যাচ হই, 25 ব্যাচ হই বা 26 ব্যাচ হই সকালের জন্য এইচএসসি পরীক্ষা দিতে গেলে, এবং যে কোনো ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য কিন্তু এমসিকিউগুলো ইম্পর্ট্যান্ট। ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য কিন্তু এমসিকিউগুলো ইম্পর্ট্যান্ট। এখন এই এমসিকিউগুলো পড়ার সময় দেখা যায় যে কয়েকটা এমসিকিউ হাজারি স্যারের বইয়ের উত্তরে ভুল দেওয়া থাকে, অথবা এমসিকিউর উত্তর স্যার সঠিক দিছে, উত্তর হাজারি স্যার কিন্তু সঠিক দিছে, হাজারি স্যার সঠিক দিয়েছে কিন্তু আমাদের সাথে মিলে না, বা আমার উত্তরের সাথে মিলে না, আমার উত্তরের সাথে মিলে না। তো এগুলাকে আমি বলছি যে কিছু অসঙ্গতি হইতে পারে, স্যার বলতেছে উত্তরগুলো, অথবা হইতে পারে প্রিন্টিং মিস্টেকে ভুল আসছে, অথবা আমরা যে উত্তরটা ঠিক ভুলে ধরে নিচ্ছি সেটা ভুল। তো ওইরকম এমসিকিউগুলো নিয়ে আজকে কথা বলবো, এবং আমি এরকম 15টা এমসিকিউ ধরে নিছি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে অধ্যায়টা নিয়ে। ইনশাআল্লাহ ধীরে ধীরে আরও 9টা ভিডিওর মাধ্যমে বাকি 9টা চ্যাপ্টারের এরকম এমসিকিউগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। নিচে পরিচয় দেওয়া আছে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। আচ্ছা, প্রথম এমসিকিউতে চলে আসি। নিচের কোনটিতে তাপ দেওয়ার জন্য তার জালি ব্যবহার করা হয়? আচ্ছা, তার জালি বলতে এরকম আমরা জালি যেগুলো বুঝি, জাল যেগুলো বুঝি, এরকমই। তো এটা কোথায় ব্যবহার করা হয় এটা একটু পরে আসতেছি। এটা হাজারি স্যারের 34 নম্বর এমসিকিউ, প্রথম অধ্যায়ের প্রথম পত্রের। আচ্ছা দেখো, কোনটিতে তাপ দেওয়ার জন্য তার জালি ব্যবহৃত হয়? এখানটা আছে টেস্ট টিউব, কনিক্যাল ফ্লাস্ক, বিকার, পোর্সেলিন বাটি। আচ্ছা, আমি এখানে রেফারেন্স সহ নিয়ে আসছি। এমসিকিউটা হাজারি স্যারের বইয়ে উত্তরে দেওয়া আছে, কিন্তু শুধুমাত্র খ কনিক্যাল ফ্লাস্ক এটা দেওয়া আছে। এখন কনিক্যাল ফ্লাস্ক উত্তরটা ঠিক অবশ্যই, কিন্তু স্যারের তুমি যদি মূল বইয়ের ভিতরের পড়াশোনাগুলো পড়ো, কী কী লিখছে স্যার ওগুলো যদি পড়ো, তাহলে দেখবা তার জালি দিয়ে এর উপর বিকার, কনিক্যাল ফ্লাস্ক লিখে ধীরে ধীরে বুনসেন বার্ন দিয়ে তাপ দেওয়া এরকম কথা বলা আছে। হ্যাঁ, তাপ দেওয়ার কৌশল নামক একটা জায়গায় এগুলো বলা আছে। আবার এর পরের পৃষ্ঠাতেই পোর্সেলিন বাটি, গুলতলি ফ্লাক্স এগুলোর কথা বলা আছে। এখন এখান থেকে এটা ইনশিওর করা যায় না যে বিকার এবং পোর্সেলিন বাটি এই 3টা এমসিকিউ এখানে সঠিক, এই 3টা উত্তরই এখানে না যায়। তবে এগুলোকে আমি বলে থাকি, এগুলো হচ্ছে এক একটা ডিক্টেটর এমসিকিউ, এগুলো হচ্ছে এক একটা ডিক্টেটর। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা এমসিকিউগুলো যখন দেয় তখন দেখবা অপশন সহ দিয়ে দেয়। সেক্ষেত্রে স্যারেরা মানে কোত্থেকে প্রশ্ন করবে, কত কষ্ট করে প্রশ্ন করবে, এত কিছু না ভেবে ওরা কী করে স্যারের অনুসারে এমসিকিউগুলো দিয়ে দেয়, এবং সেক্ষেত্রে কিন্তু কনিক্যাল ফ্লাক্স উত্তরটা নেওয়ার সম্ভাবনাই বেশি, কনিক্যাল ফ্লাক্স উত্তরটা নেওয়ার সম্ভাবনাই বেশি। তো তোমরা এটা মনে রাখবা কষ্ট করে, এই 36 নম্বর এমসিকিউটা এভাবে একটু কষ্ট করে খেয়াল রাখবা। আর এটাও জেনে রাখবা যে বিকার, পোর্সেলিন বাটি এগুলোকেও কিন্তু এভাবে ত্রিপদী স্ট্যান্ডের উপরে বসিয়ে তার জালির উপরে রেখে কি করা যায়, এখানে কনিক্যাল ফ্লাক্সকেও রাখা যাবে। কনিক্যাল ফ্লাক্সটা দেখতে এরকম, এটা দিয়ে শুধু টাইট্রেশন করা হয়। এরপরে বিকারকেও রাখা যাবে, বিকারটা দেখতে ওয়াইন টাইপ হবে এরকম। এটাতে বিভিন্ন রাসায়নিক পদার্থ রাখা হয়, বুরেট বুরেটে তরল স্থানান্তর করা হয়, সব কাজ। পোর্সেলিন বাটি, এটা দিয়ে অ্যাকোয়া রেজিয়া দ্রবণ প্রস্তুত করা হয়, যেটাকে তোমরা কি নামে জানো? অ্যাকোয়া রেজিয়াকে রাজ অম্ল নামে জানো, রাজ অম্ল। এখানে কিন্তু 3 মোল এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং থাকে 1 মোল HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড থাকে। তো এই মিশ্রণটা সহযোগে তৈরি হয় রাজ অম্ল, এবং রাজ অম্লের দ্রবণ তৈরি করা হয় পোর্সেলিন বাটি নামক সাদা সিরামিকের বাটিতে। এটা একটা সাদা সিরামিকের বাটি। তো দেখো, এভাবে আসলে কিছু তথ্য এক্সট্রা তুমি পড়ে নিতে পারো। আমি এমসিকিউ সলভ করছি একটা, কিন্তু আমি পোর্সেলিন বাটি সম্পর্কে জানলাম, পোর্সেলিন বাটিতে যে রাজ অম্ল তৈরি হয় সেটা রিক্যাপ করলাম,
বিকারের কয়েকটা কাজ করলাম এভাবেই কিন্তু একটা এমসিকিউ সলভ করার মাধ্যমে তুমি 5-6টা এমসিকিউ সলভ করার ফায়দা লুটতে পারবা। আচ্ছা আমরা নেক্সট এমসিকিউতে চলে যাচ্ছি। এখানে যদি আমি ফাঁকা জায়গা রাখছিলাম, লাগতেছে না কিছু পড়ানোর জন্য, যাক চলো। কোনটি আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত হয়? হাজারি স্যারের 4 নম্বর এমসিকিউ। এটা তো একটু অসঙ্গতি লক্ষ্য করা যায়। এখানে দেখা যাচ্ছে আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত যন্ত্রপাতি নামে কিছু জিনিস স্যার দিছে। তো এখানে দেখো মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাস্ক, বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাস্ক, এরপরে ওয়াশ বোতল, ফানেল, বিকার, এগুলোতে আছে। তো এক্ষেত্রে এখানে উত্তর কোনগুলা? এখানে কিন্তু আমরা হাজারি স্যার এখানে উত্তর দিছে পিপেটটাকে উত্তর দিছে হাজারি স্যার। তো এটা একটু স্পেশালি খেয়াল রাখবা, এটাও একটা ডিক্টেটর এমসিকিউ। এখানে যে স্যার পিপেট বলছে এটা একটু স্পেশালি খেয়াল রাখবা, এটা একটা ডিক্টেটর। এবং সাথে সাথে কিন্তু এই উত্তরগুলো নেওয়া যায়, ফানেল এবং বিকার এই উত্তরগুলো কিন্তু নেওয়া যায়। টেস্ট টিউব নেওয়া যাবে না, টেস্ট টিউব না আয়তনিক বিশ্লেষণে। আচ্ছা আয়তনিক বিশ্লেষণ বলতে কি বোঝাচ্ছে? আমরা যে টাইট্রেশন করি, আমরা যখন দ্বিতীয় বর্ষে পড়াশোনা করি তখন কিন্তু আমরা টাইট্রেশন করি। সরি, টাইট্রেশন বানানটা এরকম হবে না, সরি টাইট্রেশন বানানটা লিখতে হয় কিন্তু এভাবে, ট আকার রসই টরফল আকার তালব্য দন্তন, টাইট্রেশন। এই টাইট্রেশন যখন আমরা করি দ্বিতীয় পত্রের প্র্যাকটিক্যাল করার সময়, এগুলো কিন্তু আয়তনিক বিশ্লেষণ, এবং সেক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার করা হয়। আবার আমরা যখন কী করি, প্রথম পত্রের প্র্যাকটিক্যাল করি, আমরা যখন শিক্ষা পরীক্ষা করি তখন দেখবা আমরা যখন ক্ষারকীয়মূলক শনাক্তকরণ করি, অর্থাৎ ক্যাটায়ন শনাক্ত করি, এই যে এরকম ক্যালসিয়াম 2+, এরকম আয়নগুলো শনাক্ত করি, তখন দেখবে আমরা টেস্ট টিউবে মূল দ্রবণ প্রস্তুত করি। তো এই পার্থক্যগুলো একটু ভেবে চিনতে পড়বা আশা করি। আচ্ছা আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। নিচের কোনটি ক্ষয়কারী ও বিষাক্ত পদার্থ? নিচের কোনটি ক্ষয়কারী বিষাক্ত পদার্থ? দেখো এখানে হাজারি স্যার উত্তর রাখছে পটাশিয়াম হাইড্রোক্সাইড নামক এই তীব্র ক্ষারটাকে। এখন এটা অবশ্যই তীব্র ক্ষার, যেহেতু এটা ক্ষয়কারী অবশ্যই হবে, এটা করোসিভ হবে, এটা অবশ্যই করোসিভ, কিন্তু এটা বিষাক্ত কিনা শিওর না। তবে এখানে ভিতরে হাজারি স্যার লিখে রাখছে আর্সেনিক অক্সাইড নামক এই রাসায়নিক পদার্থটা ক্ষয়কারী ও বিষাক্ত এভাবে। এখন মূল বইয়ের লাইনে দেওয়া আছে আর্সেনিক অক্সাইড, কিন্তু হাজারি স্যার উত্তর নিচে কি দেখো, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো এটাকে আমি একটা ডিক্টেটর এমসিকিউ বলে থাকি, এটাও কিন্তু একটা ডিক্টেটর। অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষা যদি দেখা যায় যে এমসিকিউটা চলে আসছে ইথানল, এরকম অপশনগুলো আছে, সেক্ষেত্রে তুমি সেফ থাকবে যদি তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড এই উত্তরটায় দেখাও। দেখবা অপশনগুলোও একটু মিল থাকতে হয়। এখন এই অধ্যায়ে মাত্র এই 3টা ডিক্টেটর এমসিকিউ আছে, বাকি এমসিকিউগুলো খুবই সহজ। এগুলো আসলে আমরা প্রায় সময় একটু বুঝতে পারি না, তাই আমি রাখছি এরকম, আমি প্রায় 12টা মতো এমসিকিউ রাখছি। আশা করি এগুলো সবাই মনোযোগ দিয়ে দেখবা। তো স্প্যাচুলা কোন কাজে ব্যবহৃত? এটা 10 নম্বর এমসিকিউ হাজারি স্যারের। আচ্ছা স্প্যাচুলা ব্যবহৃত আমরা যখন একটা ডিজিটাল মিটারের মাধ্যমে ভর মাপবো কোনো একটা রাসায়নিক পদার্থের, তখন আমরা চামচ বা স্প্যাচুলা দ্বারা ওই রাসায়নিক পদার্থের কিছু নমুনা আমরা ডিজিটাল মিটারের উপর রাখি। তো এই স্প্যাচুলাটা মেইনলি ভর পরিমাপে ব্যবহৃত হয়। আমরা যে 2 ডিজিট ডিজিটাল মেশিন ইউজ করি ভর মাপার জন্য, অথবা 4 ডিজিটাল মেশিন ইউজ করি, সেগুলাতেই কিন্তু এই স্প্যাচুলাটা মেইনলি ব্যবহৃত হয়। সেখানে রাসায়নিক পদার্থর ভর পরিমাপে কিন্তু এটা ব্যবহৃত হয়। আচ্ছা 5 নম্বর এমসিকিউতে চলে আসা যাক। আয়তনিক ফ্লাস্ক ব্যবহৃত হয় কোন কাজে? আচ্ছা আয়তনিক ফ্লাস্কের কিন্তু আরও কয়েকটা নাম আছে। আয়তনকে আমরা ভলিউম বলি, তো এর নাম হয়ে যায় ভলিউমেট্রিক ফ্লাস্ক, FLASK ফ্লাস্ক। এটাকে বাংলা লিখবার কি, ভলিউমেট্রিক ফ্লাস্ক। এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে এর আরেকটা নাম হলো মেজারিং ফ্লাস্ক। আচ্ছা এখানে কোন জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয়? আরেকটা কিন্তু আছে, এটা হচ্ছে মেজারিং সিলিন্ডার। এই মেজারিং সিলিন্ডার দেখতে কিন্তু অনেকটা একটু সরু টাইপের, এবং এভাবে রাখা যায়, এবং ফানেলের মতো একটা ছোটো এরকম অংশ থাকে। তো দেখা যায় যেটাতে দাগ কাটা থাকে,
হ্যাঁ, এটা একদম সিলিন্ডারের মতো দেখতে। তো ভলিউমেট্রিক ফ্লাস্কটা দেখা যায় কি আয়তনিক ফ্লাস্কটা দেখতে কিন্তু একটু ভিন্ন। এটা দেখতে এরকম টাইপের, নিচেরটা একটু চ্যাপ্টা এবং এটাতে টু কন্টেইন লেখা থাকে, টু কন্টেইন লেখা থাকে। তো এই আয়তনিক ফ্লাস্কটা দিয়ে কিন্তু বা আয়তনিক ফ্লাস্ক ভলিউমেট্রিক ফ্লাস্ক দিয়ে তৈরি করা যায় মূল দ্রবণ। সরি 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 খুব বড় একটা ভুল করে ফেলছি, প্রমাণ দ্রবণ। এটা দিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করা যায়, প্রমাণ দ্রবণ তৈরি করা যায়, এটা দিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করা যায়। এবং মেজারিং সিলিন্ডার দিয়ে করা যায় কি গাঢ় অ্যাসিড, গাঢ় অ্যাসিড বলো, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্ট্যান্সগুলা। আর যখন তরল অবস্থায় থাকে, তরল লিকুইড অবস্থায় থাকে, তখন এটার আয়তন মাপা যায়। এরপরে পানির আয়তন মাপা যায়। তো এই কাজগুলো করা যায় কিন্তু মেজারিং সিলিন্ডার দ্বারা। আশা করি খেয়াল থাকবে। আচ্ছা, প্রমাণ দ্রবণ তৈরি এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, মূল দ্রবণ তৈরিতে কী করা হয় এটা একটু বলে দিই। মূল দ্রবণ তৈরিতে আমরা টেস্ট টিউব ব্যবহার করে থাকি। যখন আমরা যখন রসায়ন প্রথম পত্রে শিকা পরীক্ষা বা ক্যাটায়ন শনাক্তকরণগুলো করে থাকি, ক্যাটায়ন শনাক্তকরণ করে থাকি বিভিন্ন বিকারকের সাহায্যে, তখন দেখা যায় কি আমাদেরকে স্যার যে কোনো একটা রাসায়নিক পদার্থের নমুনা দেয়, সেই নমুনাটা দিয়ে আমাদেরকে কী করতে হয়, একটা টেস্ট টিউবে সামান্য পরিমাণ নমুনা নিয়ে পুরো টেস্ট টিউবটা তৈরি করে ওই টেস্ট টিউবটা থেকেই একটু একটু করে আবার নমুনার অংশ নিয়ে আমরা একটা বিকারক দিয়ে পরীক্ষা করে থাকি। আবার এই টেস্ট টিউব থেকে আরেকটা টেস্ট টিউবে আবার নমুনা নিয়ে আরেকটা বিকারক দিয়ে পরীক্ষা করি। এইভাবে দেখো এই মূল টেস্ট টিউবটা কিন্তু আমরা সংরক্ষণ করে রাখতেছি। এটার যে আমরা মূল দ্রবণটা প্রথমে তৈরি করেছিলাম সেটা কিন্তু আমরা সরাসরি কোনো বিকারক দিয়ে ব্যবহার করি না। তো মূল দ্রবণ তৈরিতে মেইনলি টেস্ট টিউব ব্যবহার করে থাকি। আশা করি বুঝতে পারছো পার্থক্যটা। আর আমার মতো এখানে যে ভুল করছিলাম ওইরকম ভুল তোমরা করবা না। আচ্ছা, আরেকটা এমসিকিউতে চলে আসলাম। কোনটি দ্রবণ স্থানান্তরের জন্য অপরিহার্য? দেখো আমি একটা খুব সুন্দর চিত্র এঁকে ফেলবো, যদি আমি চিত্র আঁকে এখন এক্সপার্ট হতে পারি নাই। এরকম একটা সুন্দর আমরা চিত্র এঁকে ফেলবো। আশা করি যারা ল্যাবরেটরিতে ঢুকছো প্রথম বর্ষে তারা এটাকে চিনতে পারবে না, কিন্তু যারা দ্বিতীয় বর্ষে ল্যাবরেটরিতে ঢুকবে তারা এটা চিনতে পারবে। এটা হচ্ছে পিপেট, দুই মুখ খোলা একটা অংশ যেটা হচ্ছে পিপেট, এবং এটা 0.5 মিলিলিটার থেকে 50 মিলিলিটার পর্যন্ত হয়ে থাকে। 0.5 মিলিলিটার থেকে 50 মিলিলিটার পর্যন্ত হয়ে থাকে এবং এটাতে টু ডেলিভার লেখা থাকে, টু ডেলিভার টিডি। অর্থাৎ এটা দিয়ে তুমি কি করতে পারো, একটা বিকার রাখা আছে, এই বিকারে কতগুলো রাসায়নিক পদার্থ দেওয়া আছে, ধরো এটা সোডিয়াম কার্বনেট হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে। তুমি এখান থেকে মুখ লাগাই দিয়ে এই পাশ থেকে তুমি টেনে এখান থেকে তুমি তুলে ফেললা, 20 মিলিলিটার পারো, 10 মিলিলিটার পারো, যতটুকু প্রয়োজন হয় তুলে ফেললা। তো তুলে ফেলে এটা তুমি মেইনলি ইউজ করবা, তোমাদের ক্ষেত্রে কখন ইউজ করতে হবে সেটাও বলে দিই, অথবা যারা অলরেডি ইউজ করেছো, এখানে আমার অনেক ফ্রেন্ডরা আছো। তো দেখা যায় যে আমরা টাইট্রেশন করার সময় আমরা কনিক্যাল ফ্লাক্সে এখান থেকে দ্রবণ স্থানান্তর করে থাকি, এবং সেখানে আমরা কি করি, আমরা সম্ভবত একটা গোলাপি রঙের কিছু একটা পেয়ে থাকি। যাক, তো এইভাবে আমরা দ্রবণ স্থানান্তরের জন্য কিন্তু পিপেটটা ব্যবহার করি। মেইনলি কথাটা এখান থেকে খেয়াল রাখতে হবে। আর ফানেল কোথায় ইউজ করা হয়? ফানেল ইউজ করা হয়, আচ্ছা আমরা বুরেটে দেখা যায়, আমরা দ্বিতীয় বর্ষের প্র্যাকটিক্যালে কিন্তু একটা বুরেট নামক স্পেশাল জিনিস কোথায় কোথায় এভাবে লাগানো থাকে। তো এটা কিন্তু উপরে লাগানো থাকে, নিচে একটু একটু ফোটা ফোটা পরে এটা থেকে আমরা টাইট্রেশন করি। তো ওইটাকে রিফিল করার জন্য কিন্তু আমরা ফানেল ব্যবহার করি। আর তাছাড়া এখন যাদের বাইক থেকে আছে ওরা দেখবে না, কিন্তু আগে যাদের বাইক ছিল, আমি আমার আব্বুর বাইকে করে যখন ইয়াতে যেতাম, প্রাইমারি স্কুলে যেতাম, তখন দেখা যেত আব্বু কী করতো, একটা ফানেলের মতো ফানেল নিয়ে ওইখানে অকটেন ভরতো গাড়িতে। তো ওই ফিলিংসটা আমরা পাইছি, তোমরা কারা কারা পাইছো জানাতে পারো। এভাবে ওই ফানেলের ইউজটা আমি দেখছি, তোমরা ইনশাল্লাহ এই ফানেলের ইউজটা ফিউচারে দেখতে পারবে। তাহলে আমরা নেক্সট এমসিকিউতে চলে যাচ্ছি। টাইট্রেশনকালে দ্রবণের আয়তন সূক্ষ্মভাবে পরিমাপের জন্য কোনটি ব্যবহৃত হয়? টাইট্রেশনকালে দ্রবণের আয়তন সূক্ষ্মভাবে পরিমাপের জন্য কোনটি ব্যবহৃত আছে? এরকম বলছে হাজারি স্যারের 29 নাম্বার এমসিকিউ এটা। এখানে হাজারি স্যার উত্তর দিয়েছে বুরেটা পিপেট, তাই কি আমি এটা দিচ্ছি উত্তর? আসলে না, আসলে কিন্তু বুরেটার পিপেটই দ্রবণের আয়তন সূক্ষ্মভাবে, এখানে এই কথাটা ফোকাস করতে হবে, সূক্ষ্মভাবে। কারণ বুরেট নামক স্পেশাল এই যন্ত্রটা দ্বারা বুরেট দ্বারা কিন্তু 0.1 মিলিলিটার ইজ ইকুয়াল টু 0.1 সেন্টিমিটার কিউব, এত সূক্ষ্মভাবে মাপা যায়,
এত সূক্ষ্মভাবে ভাজে। আর পিপেট দ্বারা তো আগে দেখছো যে 0.5 মিলিলিটার সাইজেরও পিপেট থাকতে পারে। এর আগে এই তথ্যটা আমি সেজন্য দিছিলাম। এগুলোর সাহায্যে যদি তুমি একটা দ্রবণের আয়তন মাপো, তুমি এত সূক্ষ্মভাবে মাপতে পারবে। অপরদিকে মেজারিং ফ্লাক্সটা যথেষ্ট বড় হয়, গেলো 250 মিলিলিটার হইতে পারে, অনেক বড় বড় হয়। দেখো এখানে কনিক্যাল ফ্লাক্সের কথা বলা আছে। কনিক্যাল ফ্লাক্স অবশ্যই, মেজারিং ফ্লাক্স কিন্তু 1 লিটারও সম্ভবত হইতে পারে, বা 1 ডেসিমিটার কিউব। মনে রাখবা 1 লিটার সমান কিন্তু 1 ডেসিমিটার কিউব। 1 ডেসিমিটার কিউব এগুলো তোমরা অনেকেই জানো, কিন্তু পরীক্ষা হলে মনে করতে পারো না, তোমরা একটু প্র্যাকটিস করে নিবে এরকম করে করে। তো কনিক্যাল ফ্লাক্সটা 250 মিলিলিটার, যেটাকে আমরা 1 পাওয়া বলে থাকি, 1 পাওয়া ওইরকম হয়ে থাকে। তো দেখো বুয়েটার পিপেটি কিন্তু সবচেয়ে সূক্ষ্মভাবে কোনো একটা দ্রবণের আয়তন মাপতে পারে। আমরা নেক্সট টাইম সিকিউতে চলে যাই। চিহ্নটি, আচ্ছা দেখো এখানে আমি চিহ্ন রাখতে ভুলে গেছি। এই চিহ্নটা ছিল এরকম, এই চিহ্নটা ছিল এরকম একটা গোল্লা, পরে ফায়ার, এরকম এরকম আগুন ছিল, অর্থাৎ বৃত্তের উপর আগুনের শিখা। এই চিহ্নটি কোন ধরনের রাসায়নিক পদার্থের জন্য ব্যবহৃত হয়? হাজারি স্যার 38 নম্বর এমসিকিউ। দেখো এটা কিন্তু জারক পদার্থের জন্য ব্যবহৃত হয়। আবার দেখবা শুধু যখন আগুনের শিখা থাকবে, শুধু এরকম যখন আগুনের শিখা থাকবে, তখন কিন্তু সেটা দাহ্য পদার্থ, তখন কিন্তু সেটা দাহ্য পদার্থ। দাহ্য পদার্থগুলা হবে কি, তুমি যখন আগুনের পাশে নিয়ে যাবে, আগুনের পাশে নিয়ে গেলেই কিন্তু, আগুনের পাশে গেলেই জ্বলবে, নিলেই জ্বলে উঠবে। বাংলাদেশ তো কখনো জ্বলে উঠতে পারে না, কিন্তু এই দাহ্য পদার্থগুলা আগুনের পাশে নিয়ে গেলেই জ্বলে উঠবে, এগুলো খুব স্পেশাল। তো এই দাহ্য পদার্থগুলোর উদাহরণ হচ্ছে, আমি এভাবে মনে রাখতাম, না না আরসি, আরসি দিয়ে কিন্তু অ্যারোসল, অ্যারোসল, আরসি যেন, জিঙ্ক পাউডার, পাউডার বানানটার জন্য আমাকে ক্ষমা করে দিও, পাউডার, আরসি যেন, লয়াল, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, লয়াল, কাউকে পটায়, পেট্রোলিয়াম, এভাবে মনে রাখতাম। তো এই পেট্রোলিয়াম থেকে যেগুলো পাওয়া, যেগুলো অনেকে কিন্তু দাহ্য, পেট্রোলিয়ামের আংশিক পাতনে যেগুলো পাওয়া যায় অনেকেই দাহ্য। তো এভাবে আমি মনে রাখতাম এগুলো হচ্ছে দাহ্য পদার্থ। আবার দেখো জারক, এটা এটা কিন্তু দাহ্য পদার্থ গেল। আবার জারককে বলা হয় ইংরেজিতে, জারককে কিন্তু ইংরেজিতে বলা হয় অক্সিডেন্ট, অক্সিডেন্ট। তো জারক জারণ বিজারণ বিক্রিয়া ঘটাবে, জারণ বিজারণ বিক্রিয়া ঘটিয়ে জারক জারণ ঘটাবে। তো দেখা যায় কি তখন, আচ্ছা জারকের উদাহরণগুলো দিয়ে দিই। আমরা হ্যালোজেনগুলোকে জারক হিসেবে জানি, KMn উপর অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, K2 Cr2 7 পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলাই কিন্তু একটা জারক। এখন দেখা যায় কি জারকগুলা কিন্তু ক্ষয়কারী, জারকগুলা কিন্তু ক্ষয়কারী, এবং এবং কি করে, জারকগুলা ক্ষয়কারী এবং একটু বিষাক্ত বলা যায়। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট ডায়রিয়া সৃষ্টি করবে, কিডনি রোগ সৃষ্টি করবে, ওইরকম এরকম কিছু খারাপ সাইড এফেক্ট এগুলো আছে। দেখো দুটোটা কিন্তু ভিন্ন না। এই অক্সিডেন্টের ওটাকে নিয়ে উপর একটা আগুনের শিখা দিয়ে তৈরি করা হয়েছে জারক পদার্থের সিম্বলটা। আর দাহ্য পদার্থের সিম্বলটা কিন্তু শুধুমাত্র আগুনের শিখা। খেয়াল রাখা উচিত। আমার লেখাগুলা খুবই খারাপ, ক্ষমা করে দিও। সেমি মাইক্রো পদ্ধতিতে H2S গ্যাস সরাসরি ব্যবহার না করে নিচের কোনটি ব্যবহৃত? দেখো হাইড্রোজেন সালফাইড গ্যাসটাকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে সেমি মাইক্রো পদ্ধতিতে? এখানে একটা কথা আছে কি, যে আমরা এটা খেয়াল করি না। আমরা জিঙ্কের কিছু লবণ এবং কপারের কিছু লবণ থেকে জিঙ্ক 2+, কপার 2+, এইসব আয়ন শনাক্ত করার জন্য আমরা করি কি, আমাদের জিঙ্ক হাইড্রোজেন সালফাইড গ্যাসটা প্রয়োজন হয়। তো হাইড্রোজেন সালফাইড গ্যাসটা যেহেতু আমাদের প্রয়োজন হয়, আমাদের এটা লাগবে। এখন আমরা গুণগত বিশ্লেষণের কিন্তু তিনটা কি আছে, গুণগত বিশ্লেষণকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ম্যাক্রো পদ্ধতি, ম্যাক্রো, এটা একটু পরে নিও। গুণগত বিশ্লেষণকে তিন ভাগ করা যায়, ম্যাক্রো, সেমি মাইক্রো এবং সবশেষে মাইক্রো। এগুলোর পার্থক্য অনেক। এটা হচ্ছে পরিবেশ দূষণের সহায়ক, এটা মোটামুটি পরিবেশ বান্ধব, এটা সবচেয়ে পরিবেশ বান্ধব,
হ্যাঁ, তো ম্যাক্রো পদ্ধতিতে যদি পাঁচ কোথায় আমি এটা একটু বলি। আচ্ছা, 500 থেকে 2000 মিলিগ্রাম কী ব্যবহার করা হয়, দ্রব্য ব্যবহার করা হয়, রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এরপরে সেমি মাইক্রোতে ব্যবহৃত হবে কিন্তু 50 থেকে 200 থেকে অনেক, এগুলোতে কিন্তু অনেক অনেক এমসিকিউ আছে এগুলোতে। এটা থেকে কোচিংয়ের পরীক্ষায় বলো, কলেজের পরীক্ষায় বলো, প্রচুর এমসিকিউ চলে আসে যদি সিলেবাসে থাকে। তো এটাতে 5 থেকে 20 মিলিগ্রাম রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। এখন দেখো, এটাতে সবচেয়ে কম ব্যবহৃত হচ্ছে না, তো এখানে রাসায়নিক পদার্থ কম ব্যবহৃত হবে, কম পচা জিনিস ল্যাবরেটরি থেকে উৎপাদিত হবে, তো পরিবেশ কম দূষিত হবে। এখন এভাবেই কিন্তু মাইক্রো পদ্ধতিটা আমাদের জন্য সবচেয়ে হেল্পফুল, যদিও আমাদের স্কুল কলেজে কিন্তু এই পদ্ধতিটা ব্যবহৃত হয়। এখন এই সেমি মাইক্রো পদ্ধতিতে যখন আমরা কি করব, H2S উৎপন্ন করব, তখন আমরা কিভাবে করি এই বিক্রিয়াটা আমাদের একটু জানতে হবে। তখন আমরা থায়োএসিটামাইডকে ব্যবহার করি, CH3CS NH2, এর সাথে আমরা পানিকে যুক্ত করে দিই এবং আমরা পাই এটা। দেখো থায়োএসিটামাইড, তো এটার নামটা একটু খেয়াল রাখো, থায়োএসিটামাইড। কিন্তু এখানে আমরা পাবো শুধুমাত্র CH3CONH2 জৈব রসায়ন। পরে তুমি এই শ্রেণীর যৌগগুলোর সাথে পরিচিত হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাসিড-অ্যামাইড শ্রেণীর যৌগ। এখানে থায়ো নাই, এখানে এটা শুধু একটা অ্যাসিড অ্যামাইড। এবং সাথে আমরা পেয়ে যাব আমাদের বহুল আকাঙ্ক্ষিত H2S, এই হাইড্রোজেন সালফাইড গ্যাসটা আমরা পেয়ে যাব। তো দেখা যাক, এখানে এটা ভুলো দাগাবা না, CS এটা দেখে AMSকিউটা দাগিয়ে দিবা। আশা করি বুঝতে পারছো। 14 নম্বরে আমরা দেখি ব্যবহারিক ক্ষেত্রে বিষাক্ত বেনজিনের বিকল্পরূপে ব্যবহৃত হয় কোনটি। আছে এর একটা সম্পূর্ণ চার্ট হাজারি স্যারের বইয়ে আছে, কষ্ট করে একটু দেখার চেষ্টা করবো, আমি তবু একটু মনে করে বলার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমরা 3টা হ্যালোফর্মকে চিনি না, ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আইডোফর্ম। এখান থেকে ক্লোরোফর্ম আর কার্বন টেট্রাক্লোরাইড, অর্থাৎ ক্লোরোফর্মের হাইড্রোজেনকে আরেকটা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করে আমরা যখন কার্বন টেট্রাক্লোরাইড পাই, ওই কার্বন টেট্রাক্লোরাইড এটা। তো এগুলা একটু খারাপ বিকারক, এগুলার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি হেক্সেন, C6H14। এটা একটা অ্যালকেন, জৈব রসায়ন পড়ার সময় ভালো করে পড়তে পারো। এরপরে দেখা যায় আমরা বেনজিন, আচ্ছা এভাবে লিখি না, বেনজিন হচ্ছে C6H6, এভাবে লিখে একটু সহজ। এরপরে C6H4, 2টা হাইড্রোজেনকে আমরা মিথাইল গোলক দ্বারা প্রতিস্থাপিত করে ফেললে পাই জাইলিন, এটা হচ্ছে জাইলিন। তো এগুলোর পরিবর্তে আমরা ব্যবহার করব টলুইন। টলুইন সেই স্পেশাল একটা যৌগ যেটা একাধারে এলিফেটিক এবং অ্যারোমেটিক ধর্মসম্পন্ন, অনেক সুপার ডুপার পাওয়ার সম্পন্ন একটা যৌগ। তো দেখো, এটাকে এভাবে খেয়াল রাখা যায়, বর্তমানে একটা পুলিশের আইজিপি, খুবই একটা দুর্নীতিবাজ মানুষ, ফালতু মানুষ, বেনজির আছে না, তো এই বেনজিরকে প্রচুর টাইট দিচ্ছে, যেদিক থেকে পারে সেদিক থেকে টাইট দিচ্ছে। তো টাইট দিচ্ছে, বেনজিরকে টাইট দিচ্ছে না, এখান থেকে বেনজিন, জাইলিন, টলুইন। বেনজিন জাইলিনের পরিবর্তে টলুইন ব্যবহৃত হয়। আবার এগুলা সবগুলা কিন্তু লঘু তৈল থেকে পাওয়া যায়, এগুলো আলকাতরার পরিশোধনের সময় আমরা পড়বো, এটা নিয়ে জৈব রসায়ন একটা চার্ট আছে, লঘু তৈল থেকে এগুলাকে পাওয়া যায়, এগুলো সবগুলাকে পাওয়া যায়। তো দেখো, একই সাথেই কিন্তু পাওয়া যায় বেনজিন, জাইলিন, টলুইন এগুলাকে, কিন্তু বেনজিন আর জাইলিন একটু পরিবেশের জন্য ক্ষতিকর, সেজন্য এদের পরিবর্তে টলুইন ব্যবহারকে প্রেফার করা হচ্ছে। তো এরপর আরও কিছু আছে যেগুলা তোমরা দেখে নিবে আশা করছি। আচ্ছা, আমরা নেক্সট এমসিকিউতে চলে যাই। আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে 0.1 মোল পার লিটার বা 0.1 মোলার দ্রবণ থেকে নির্দিষ্ট আয়তনের মোদ্দা কথা, এখানে এটাকে লঘুকরণ করতে বলা হয়েছে। তোমার একটা অনেক ঘন দ্রবণ ছিল 0.1 মোলারের, এটাকে তোমাকে 0.01 মোলার করতে বলা হয়েছে। আচ্ছা, এই এমসিকিউটার উত্তর বলে দেওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি। তোমরা কি জানো যে 1 মোল সমান কি? অনেকে বলবে যে কোনো পদার্থের যে পরিমাণে অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ 6.023 × 10⁻23টি অণু, পরমাণু বা আয়ন থাকে, সেই পরিমাণ অণু, পরমাণু বা আয়নকে সংশ্লিষ্ট পদার্থের 1 মোল অণু, পরমাণু বা আয়ন বলা হয়। তো এগুলো বলিও না ভাই, একটু সহজে বোঝার চেষ্টা করলে বলা যায় যে
পারমাণবিক পারমাণবিক ভরকে কোনো একটা মৌল বা যৌগের পারমাণবিক ভরকে যদি যদি গ্রামে প্রকাশ করা হয়, তা উক্ত পদার্থের এক বাংলাদেশ লেখার জন্য দুঃখিত। তা উক্ত পদার্থের এক মৌল লিখছি, খুবই দুঃখিত, আবার ভুল করে ফেললাম। তা সংশ্লিষ্ট পদার্থের এক মূল। তো এখন ধরো তোমার কাছে এক মূল সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ আছে, এবং সেটা দিয়ে তুমি একটা এক মোলার দ্রবণ তৈরি করলে। এক মোলার দ্রবণ যেটাতে কি আছে দেখো, যেটাতে আছে 1 লিটার পানি, সাথে আছে কিন্তু 58.5 গ্রাম বা এক মোল সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড লবণ। তো এখন এখান থেকে না একটা সূত্র ডিরাইভ করা যায় যে N is equal to SP। S দিয়ে বোঝায় কিন্তু এই যে 1 মোলার লিখলা সেই ঘনমাত্রাটা, এবং V দিয়ে বোঝায় দ্রবণের আয়তনটা, আর N দিয়ে বোঝায় তুমি যে এখানে 1 মোল লিখলা সেই বিষয়টা। তো এখন তুমি এটাকে লঘুকরণ করে ফেললা। লঘুকরণ করে তুমি কি করলা, তুমি এখানে আরও 9 লিটার পানি যোগ করে দিলা। সো মোট আয়তন হয়ে গেল কত দেখো, মোট আয়তন হয়ে গেল। তুমি এখন কি মাপতে পারবে না জানো, তুমি এখন এই দ্রবণের S প্রাইমটা মাপতে পারবে না। নতুনভাবে দ্রবণটা কতটুকু ঘন থাকলো সেটা তুমি মাপতে পারবে না। তবে তুমি এটা আন্দাজ করতে পারবা 10/1 ঘনমাত্রা কমে গেছে, বা 10/1 ঘনমাত্রা উপনীত হয়েছে। এখন সেটাকে তুমি এভাবে বলতে পারো, তুমি এখানে আরও 9 লিটার যোগ করায় পানি হয়েছে মোট 10 লিটার, এবং এখানে তুমি তো আর এক্সট্রা লবণ যোগ করো নাই, তো 58.5 গ্রামই আছে, অর্থাৎ এক মোলই আছে। এখন তুমি এটা কীভাবে বের করতে পারো, দেখো এখানেও এক মোল, এখানেও এক মোল। তো তুমি সোজা সাপটা বিষয়টা এভাবে লিখো। নেক্সট পেজে আমি দেখাচ্ছি। তুমি প্রথম ক্ষেত্রে তোমার ছিল S1 V1 ইজ ইকুয়াল টু, দ্বিতীয় ক্ষেত্রে তোমার ছিল S2 V2, যেহেতু N1 ইজ ইকুয়াল টু N2, অর্থাৎ আগে এবং পরে সোডিয়াম ক্লোরাইড বা লবণ সেম ছিল, তুমি শুধু পানির আয়তনটা বা পানির পরিমাণটা চেঞ্জ করছো। তো প্রথমে তোমার ঘনমাত্রা ছিল 1 মোলার, কিন্তু তোমার পানি ছিল 1 লিটার। পরবর্তীতে তোমার ঘনমাত্রা কত হয়েছে তুমি জানো না, তুমি জানো তুমি সেখানে আরও 9 লিটার যোগ করে পানি 10 লিটার করে ফেলেছ। তো সেক্ষেত্রে S2 হলো গিয়ে কত, S2 হলো এখানে 1 থাকে, নিচে 10 থাকে, 0.1 মোলার। অর্থাৎ তুমি আরও 9 লিটার এক্সট্রা পানি যোগ করে 9 লিটার এক্সট্রা পানি যোগ করে তুমি সেটাকে 1 মোলার দ্রবণ থেকে 0.1 মোলার দ্রবণে নিয়ে এসেছে, লঘুকরণ করেছে। আচ্ছা সেক্ষেত্রে তোমার কি 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 করতে হবে দেখো তো, এই 9 লিটার পানি তোমাকে মাপতে হবে না, এই 9 লিটার পানি তোমাকে মাপতে হবে না এরকম করে। দেখুন এই কাজটাই করা হয় আসলে লঘুকরণে, এবং এই লঘুকরণে কোন সেটটি তোমার সবচেয়ে বেশি উপযুক্ত মনে হচ্ছে তুমি সেই বিষয়টা খুঁজে বের করো। আচ্ছা পিপেট, মনে আছে পিপেট ছিল 0.5 থেকে 50 মিলিলিটার একটা জিনিস, আর বিকার মধ্যে পানি রাখা হয় বা রাসায়নিক দ্রব্য রাখা হয়, বুরেট ফিল আপ করা হয়, ওই কাজগুলো আমরা পড়ছিলাম বিকার নিয়ে। পিপেট তো কমন, একটু আগে পড়লাম। আচ্ছা দেখো ভলিওমেট্রিক ফ্লাস্ক বা আয়তনিক ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্ক একটা কাজের জিনিস। আচ্ছা দেখো মেজারিং সিলিন্ডার ও আয়তনিক ফ্লাস্ক, আবার আছে দাগ কাটা পিপেট কনিক্যাল ফ্লাস্ক। এই প্রশ্নটার উত্তর হলো মেজারিং সিলিন্ডার ও আয়তনিক ফ্লাস্ক। কেননা মেজারিং সিলিন্ডার দিয়ে তুমি কি মাপতে পারো, খাড়ো অ্যাসিড, পানি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড তরল পদার্থ, এগুলার আয়তন তুমি ঠিকভাবে 9 লিটার পানির আয়তন কিন্তু মেপে ফেলতে পারো। এবং আয়তনিক ফ্লাস্ক, আচ্ছা আয়তনিক ফ্লাস্ক দিয়ে কি তৈরি করা যায়, নির্দিষ্ট ঘনমাত্রা, এটা খুব ঘিঞ্জি হয়ে গেল মা, এটা দিয়ে তুমি তৈরি করতে পারো, আয়তনিক ফ্লাস্ক দিয়ে তুমি তৈরি করতে পারো নির্দিষ্ট ঘনমাত্রার প্রমাণ দ্রবণ। এসব বিবেচনায় আসলে মেজারিং সিলিন্ডার এবং
আয়তনিক ফ্লাস্ক, এই কম্বোটাই কিন্তু লঘুকরণের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। তুমি লঘুকরণের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত সেট বলতে পারো মেজারিং সিলিন্ডার এবং আয়তনিক ফ্লাস্ক এই সেটটাকে। আচ্ছা, নেক্সট এমসিকিউতে যাওয়া যাক। আচ্ছা, এই এমসিকিউটাতে বলা হয়েছে বুনসেন বার্নারের শিকার সবচেয়ে উপরের অংশের নাম কি? চলো আমরা একটা বুনসেন বার্নার এঁকে ফেলি। খুবই সোজা, বুনসেন বার্নার এভাবে আঁকা যায় এবং সেখানে দুইটা অঞ্চল থাকে। তো একটু পরে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এবং এখানে থাকবে এরকম এরকম দুইটা অংশ। বুনসেন বার্নারে আমরা প্রাকৃতিক গ্যাস সাপ্লাই দিতে পারি জ্বালানি হিসেবে। প্রাকৃতিক গ্যাস অর্থাৎ মিথেন সাপ্লাই দিব। একটা নল এক্সট্রা থাকবে। এই বায়ু নিয়ন্ত্রক ছিদ্র যখন খোলা থাকবে, যথেষ্ট পরিমাণ বায়ু সাপ্লাই পাবে, তখন তৈরি হবে কিন্তু অনুজ্জ্বল শিখা, অর্থাৎ সম্পূর্ণ দহন ঘটবে এবং কালি তৈরি হবে না, শীষ কালি তৈরি হবে না, যার ফলে একটা অনুজ্জ্বল শিখা তৈরি হবে। এবার যখন কালি তৈরি হবে তখন দেখা যাবে কি আগুনটা অনেক নাচবে। ওইরকম যারা যারা ছোটোবেলায় এরকম দেখেছো তারা কিন্তু বুঝতে পারবে, যারা মোমবাতি জ্বালিয়েছো তারা বুঝতে পারবে, বা যারা ওই ছোটো ছোটো প্রদীপগুলো জ্বালিয়েছো তারা কিন্তু বুঝতে পারবে যে আগুন লাফালাফি করবে এবং অনেক কালি উঠবে। তো তখন একটা উজ্জ্বল শিখা তৈরি হয়। আচ্ছা, অনুজ্জ্বল শিখাটাই কিন্তু পরীক্ষাগারে ব্যবহৃত হয়, অনুজ্জ্বল শিখায়। এখন সেক্ষেত্রে আমরা অনুজ্জ্বল শিখা নিয়ে আলোচনা করবো। দেখো, অনুজ্জ্বল শিখা, অনুজ্জ্বল শিখা যেটা কিন্তু পূর্ণ দহনে তৈরি হয়। কথাটা একটু ঘোরানো পেছনে মনে হলো, আসলে এরকমই, ব্যাখ্যাটা এরকমই। পূর্ণ দহনে অনুজ্জ্বল শিখা, জ্বালানির পূর্ণ দহনে অনুজ্জ্বল শিখা তৈরি হবে। এবং সেক্ষেত্রে কিন্তু দুইটা অঞ্চল পাওয়া যাবে, অন্তস্থ অন্তস্থ নীল, অন্তস্থ নীল বিজারণ মণ্ডল। এই নিচের অংশটাই কিন্তু অন্তস্থ নীল বিজারণ মণ্ডল। বিজারণ মণ্ডল যেখানে কি থাকবে, সেখানে কিন্তু থাকবে কার্বন মনোক্সাইড নামক বিজারক, যার ফলে এর নাম হয়েছে অন্তস্থ নীল বিজারণ মণ্ডল। এবং উপরে বহিস্থ নীল জারণ মণ্ডল, উপরে হচ্ছে বহিস্থ নীল জারণ মণ্ডল। এবং এই স্থানটাতে তাপমাত্রা হবে 1570 ডিগ্রি সেলসিয়াস। এই বিষয়টা খেয়াল রাখবে, এটা একটা এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, যে বুনসেন বার্নারের সর্বোচ্চ তাপমাত্রা 1570 ডিগ্রি সেলসিয়াস, বহিস্থ নীল জারণ মণ্ডল, এটা একটা খেয়াল রাখবে। তো এখন এখানে উত্তর হবে কিন্তু সবচেয়ে উপরের অংশের নাম বহিস্থ নীল জারণ মণ্ডল থেকে শুধুমাত্র জারণ মণ্ডল। আচ্ছা, আরেকটা জিনিস আছে কিন্তু আমাদের, সেটা দেখতে অনেকটা প্রদীপের মতো এবং সেটার নাম কিন্তু এটা দেখতে একটু এরকম, প্রদীপটা আমি আঁকতে পারতেছি না ঠিকঠাক, এবং এর নাম হচ্ছে, এখানে একটা সলিতা থাকবে, এর নামটা হচ্ছে, এখানে নিচে কেরোসিন দেয় বা অন্য কিছু দেয়, যাক এটা আমরা আমাদের প্রদীপে কেরোসিন দিত, কিন্তু এখানে থাকবে কি জানো, আসলে এখানে কেরোসিন থাকবে না, সরি, এখানে থাকবে মেথিলেটেড স্পিরিট এবং এই সম্পূর্ণ স্ট্রাকচারটার নাম স্পিরিট ল্যাম্প। এটা ল্যাবরেটরিতে স্বল্প পরিমাণ তাপ যখন প্রয়োজন হয়, এটা যখন ল্যাবরেটরিতে স্বল্প পরিমাণ তাপ লাগে তখন ব্যবহৃত হয়। প্রজাফলাকার ময়ব, এটা হচ্ছে একটা স্পিরিট ল্যাম্প। এখানে মেথিলেটেড স্পিরিট জ্বালানির রূপে ব্যবহৃত হয়, এটা মাস্ট দেখে রাখবে। তো দেখো এখানে আমি স্পিরিট ল্যাম্পও পরে ফেললাম, বুনসেন বার্নারটা একটু দেখে ফেললাম না। তো এইভাবে পড়লে আসলে সব কিছু সহজ হয়ে যায়। মেথিলেটেড স্পিরিটে কিন্তু 95% রেক্টিফাইড স্পিরিট থাকে, আর 5% থাকে কিন্তু মিথানল বা কার্বিনল, এটাকে কার্বিনলও কিন্তু বলা হয়, খেয়াল রাখবে। তো নেক্সট এমসিকিউতে চলে যাওয়ার চেষ্টা করি। কোন গ্যাসটি শ্বাসযন্ত্রে বাধা সৃষ্টি করে? এটা রসায়ন দ্বিতীয় পত্র পরিবেশ রসায়নের কনসেপ্ট থেকে উত্তর করতে হবে। পরিবেশ রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, পরিবেশ রসায়ন। তো এখানে কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে একটা তথ্য মনে রাখা যায়, এটা অ্যাসিড বৃষ্টি ঘটায় না, অ্যাসিড রেইন ঘটাবে না। কার্বন মনোক্সাইড নীরব ঘাতক। আমরা যখন প্রশ্বাস গ্রহণ করি তখন এই কার্বন মনোক্সাইড গ্যাসটা ফুসফুসে যাবে, ফুসফুস থেকে রক্তের মাধ্যমে আমাদের মস্তিষ্কে চলে যাবে। তো দেখা যাবে কি এটা ধমনী গাত্রে ব্লকের সৃষ্টি করে, কারণ কার্বন মনোক্সাইড আর হিমোগ্লোবিন মিলে যে যৌগটা তৈরি করবে সেটা কিন্তু স্বাভাবিক হিমোগ্লোবিনের মতো কাজগুলো করতে পারবে না,
সেটা অক্সিজেন পরিবহনের কাজটা করতে পারবে না। হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহনের কাজ করতে না পারার ফলে আমাদের মস্তিষ্ক যথাযথভাবে কাজ করতে পারবে না, আমাদের ঝিমুনি ধরবে, আমরা অজ্ঞান হয়ে যাব, আমরা কিন্তু অধিক পরিমাণ কার্বন মনোক্সাইড গ্রহণের ফলে মৃত্যুর মুখে ঢলে পড়তে পারি, যার ফলে এটাকে বলা হচ্ছে নীরবঘাতক। আর মিথেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ যৌগ। এটা অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর প্রথম যৌগ। এটা সম্পর্কে অনেক কিছু পড়া হবে ফিউচারে। সালফার ডাইঅক্সাইডে চলে আসা যাক। সালফার ট্রাইঅক্সাইড এই দুটি যৌগ অ্যাসিড রেইন ঘটাতে পারে এবং শ্বাসযন্ত্রের প্রদাহ ঘটাতে পারে, শ্বাসযন্ত্রের প্রদাহ সৃষ্টি করতে পারে, শ্বাসনালীর প্রদাহ সৃষ্টি করতে পারে, শ্বাসনালী যাকে বলে শ্বাসনালী বা ট্রাকিয়া, এবং ব্রঙ্কাসের প্রবাহ ঘটাতে পারে। ব্রঙ্কাসের প্রদাহ ঘটাতে পারে যাকে বলা হয় ব্রঙ্কাইটিস। সো এটা আসলে অনেক ভোগাবে আমাদেরকে। এটা পরিবেশ রসায়নের তত্ত্ব। তাই আমরা বলে দিতে পারি যে সালফার ডাইঅক্সাইড গ্যাসটি কিন্তু শ্বাসযন্ত্রে প্রদাহ সৃষ্টি করে। আমরা নেক্সট এমসিকিউতে চলে যাই। কোন গ্যাসটি তাজ্য নয়? এটা খুবই একটা কি বলা যায় ঠান্ডাল পরে তত্ত্ব হতে যাচ্ছে। অক্সিজেন গ্যাস তাজ্য নয়, এটা অনেকেই ভুল ধারণা নিয়ে থাকে। অক্সিজেন গ্যাস কিন্তু নিজে দাহ্য নয়, অন্যকে জ্বলতে সাহায্য করে। তুমি তোমার রুমে একটা ম্যাচ চালাও, মানে একটা কি বলে জানো, লাইটার জ্বালাই দাও, আগুন ধরবে না। কিন্তু তুমি তোমার গ্যাসটা লিক করে দাও, তারপরে লাইটার জ্বালাও, সেক্ষেত্রে হবে কি, মিথেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে, সাথে তুমি আগুনও জ্বালিয়ে দিলে, একটা বড় বিস্ফোরণ হবে। কিন্তু তোমার রুমে শুধু যখন অক্সিজেন আছে তখন কিন্তু তুমি লাইটার জ্বালাও, কিছু হবে না। এর থেকে প্রমাণিত হয় যে অক্সিজেন গ্যাস আগুনের সংস্পর্শে যাওয়ার ফলেও জ্বলে ওঠে নাই, তাই এই অক্সিজেন গ্যাসটা কিন্তু দাহ্য নয়। এটাই প্রমাণ করে অক্সিজেন গ্যাস দাহ্য নয়। কিন্তু মিথেন গ্যাস অক্সিজেন গ্যাসের সংস্পর্শে আসলো, সাথে যখন তুমি লাইটার জ্বালালা ভুলবশত, এভাবে কিন্তু শহর অঞ্চলে আসলে অনেক মর্মান্তিক ঘটনা ঘটে থাকে। এবং এই ঘটনাগুলোই তোমাকে প্রমাণ করে দেয়, বাস্তবিক ঘটনাগুলো তোমাকে প্রমাণ করে দেয় যে অক্সিজেন গ্যাস নিজে কখনো জ্বলতে পারে না, সে মিথেন গ্যাস বা এরকম দাহ্য পদার্থগুলোকে জ্বলতে সাহায্য করে। প্রোপেন গ্যাসও হইতে পারে, সেটা বিউটেন গ্যাস হইতে পারে, এগুলা অক্সিজেনের সাথে আসবে এবং সাথে যখন তুমি আগুন জ্বালিয়ে দেবে তখন এইগুলা জ্বলে উঠবে। সুতরাং অক্সিজেনই হচ্ছে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন আমরা চলে যাই। নিচের কোন পদার্থ কাঁচের পাত্রকে ক্ষয় করে? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর হবে কিন্তু হাইড্রোফ্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডটা কিন্তু কাঁচের পাত্রকে ক্ষয় করবে। কীভাবে করবে? আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস SiO2 একটা বিক্রিয়া করি কিন্তু সিলিকন ডাইঅক্সাইডের সাথে। এটা কিন্তু কাঁচের একটা উপাদান। কাঁচ হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট, ওইরকম একটা উপাদান। কাঁচে সোডিয়াম ক্যালসিয়াম এবং সিলিকনের বিভিন্ন ধরনের যৌগ থাকতে পারে। দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড বিক্রিয়া করে Na2SiO3 নামক একটা রাসায়নিক পদার্থ উৎপন্ন করবে, যেটার নাম হচ্ছে সোডিয়াম সিলিকেট। এখন এই সোডিয়াম সিলিকেটের সাথে কিন্তু সোডিয়াম সিলিকেটের সাথে কিন্তু 6 অণু হাইড্রোফ্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করবে। মধ্যবর্তী অনেক কিছু থাকতে পারে, শেষের উৎপাদটা আমি তোমাকে দেখিয়ে দিতে পারি। H2SiF6, এটাকে বলা থাকে হাইড্রোফ্লোরোসিলিসিক অ্যাসিড। নামটা খুব ইন্টারেস্টিং, হাইড্রোফ্লোরোসিলিসিক অ্যাসিড। তো এই উপাদানটা তৈরি হবে এবং কাঁচ ক্ষয়প্রাপ্ত হবে। এক্ষেত্রে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু কাঁচকে অমসৃণ করেছিল। সেই অমসৃণ অংশটা আবার হাইড্রোফ্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত করবে। আশা করি আজকের পড়া আসলে এতটুকুতেই শেষ। তো একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দেওয়ার ছিল, তোমরা ইনশাল্লাহ থাকবে আমার সাথে। বাকি 9টা ভিডিও আসতে চলেছে। এটা প্রথম, যেহেতু একটা লং ডিউরেশনের ভিডিও, একটু ত্রুটি বিচ্ছুটি থাকতে পারে, আমাকে মাফ করে দিও। ইনশাআল্লাহ সামনে 9টা ভিডিওর মাধ্যমে বাকি হতেও যেরকম এমসিকিউগুলো রয়েছে, যেগুলো আমাদের মনে রাখতে কষ্ট হয়, আমরা বুঝি না, কোনো ছন্দতন্ত্র দিয়ে না, আমরা মোটামুটি বেসিক থেকে পারি, কমন সেন্স থেকে পারি, একটু ডিটেল হলেও সবগুলো ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। সবাই নিজে ভালো থাকবে, অন্যকে ভালো রাখবে এবং পলিথিন প্লাস্টিক মুক্ত দেশ করার শপথ
করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।